ঘন কুয়াশায় চাঁদপুরে মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষ। কোস্টগার্ড 4 জনের মরদেহ উদ্ধারের কথা বললেও 8 জন নিহতের তথ্য জানিয়েছে নৌ পুলিশ। ঘন কুয়াশার মধ্যে দুইটা লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। নিশ্চিত আরো মুমূর্ষু অবস্থা বেশ কয়েকজন আছে। প্রবাসী অধ্যুষিত সিলেট 6 আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিয়তের প্রার্থীও। সুষ্ঠু ভোটের প্রত্যাশা ভোটারদের। সিলেট 6 আসনে ঐক্যবদ্ধ থাকে তাহলে দানের শীষের বিজয় নিশ্চিত। দলের মধ্যে কোনো কুন্দল যদি না থাকে তে ফল আমাদের ঘরেই ফিরে আসে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি হয় আমরা বিশাল ব্যবধানের মধ্যে আমরা জয়লাভ করব। হামলা ভাঙচুরের 1.5 বছরও চালু হয়নি খুলনার গণহত্যা জাদুঘর। উদ্ধার করা যায়নি লুট করা নথিপত্র ও মালামাল। ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারিফুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, সদরঘাটে পুলিশের কাছে কতজনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড, তাদের বক্তব্য কি? এখন পর্যন্ত 4 জনের মরদেহ এসেছে এবং যারা প্রত্যক্ষদর্শী এবং কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ তারা সবাই বলছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের নিহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। অন্য কেউ নিহত হয়েছেন কিনা বা কেউ নিখোঁজ আছেন কিনা সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ তারা বলছেন 2 থেকে 3 জন আহত হয়েছেন, সেই আহতদেরকেও উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে 4 জনের বেশি নিহত হয়েছেন বলে এমন কোনো খবর তাদের কাছে নেই। সুতরাং ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 4 জন। যদি পরবর্তীতে কেউ নিখোঁজ থাকে অথবা কারো লাশ পাওয়া যায় সেক্ষেত্রে এই 4টি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা বা সেগুলো যোগ হবে। আর আমরা এসেছি লঞ্চটি পরিদর্শন করতে, যেখানে সদরঘাটে যাত্রী সম্রাট 3 যেটি ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে এসেছিল সেদিকে নিয়ে আসা হয়েছে সদরঘাটে। আমরা যদি দেখতে পেয়েছি এখানে এসে সেটি হচ্ছে লঞ্চটি যেহেতু ঢাকামুখী ছিল এবং অ্যাডভেঞ্চার 9 যেটি সেটি যেহেতু বরিশালমুখী ছিল, সুতরাং ডান পাশে অর্থাৎ জাতি সম্রাট 3-এর ডান পাশ দিয়ে মাঝ বরাবর লঞ্চটিকে আঘাত করা হয়েছে। অ্যাডভেঞ্চার 9 আঘাত করেছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, যেহেতু লঞ্চটি একেবারে মাঝ বরাবর, কোনো মুখোমুখি নয় অথবা পাশ থেকেও কোনো আঘাত করা হয়নি, শুধুমাত্র একেবারে মাঝ বরাবর আঘাত করা হয়েছে। ফলে বোঝাই যায় আঘাতটি অনেক বড় ছিল এবং পুরো মাঝের একটি অংশ ভেঙে ভিতরে প্রবেশ করেছে বা ভিতরে ঢুকে গিয়েছে। সুতরাং বোঝাই যায় লঞ্চটির অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে অত্যন্ত জোরে সেটি আঘাত ছিল, যেহেতু যাত্রীরা বলছেন যে ঘন কুয়াশা ছিল এবং কুয়াশার কারণে অনেক কিছুই দেখা যাচ্ছে না, স্পষ্ট হওয়া যাচ্ছিল না, সেটি থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আর আরেকটি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে এখানে শ্রম এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন তিনি পরিদর্শনে আসবেন। তার পরবর্তীতে যদি কোনো অগ্রগতি থাকে সেটি আমরা নিশ্চয়ই দর্শকদের জানিয়ে দিব। মার্ফি, ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি ঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ অ্যাডভেঞ্চার 9 আটক করেছে পুলিশ। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দুলাল সাহা, যাচ্ছে তার কাছেও। দুলাল, দুর্ঘটনা কবলিত লঞ্চটির কি অবস্থা আর পুলিশ কি বলছে এই বিষয়ে? জি মাফি, যে ঢাকা থেকে গতকাল 8:30টার দিকে অ্যাডভেঞ্চার 9 ঝালকাঠির উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ছেড়ে আসছিল, কিন্তু চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ভোলা থেকে জাকির শর্মার টিম ভোলা থেকে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে এবং তারা ওই সময় 2টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ইতিমধ্যে 4 জনের মৃত সংবাদ পাওয়া গিয়েছে। আর এই লঞ্চটি আজ সকাল 9:30টায় ঝালকাঠি এসেছে ভিড়ে, এবং এই ভেড়ার পরই বিএনপি নেতাকর্মীরা লঞ্চ থেকে নেমে যায়। এরপরই বরিশাল নৌ পুলিশ ঝালকাঠি বাধ্য করেছে এবং ইতিমধ্যে এই লঞ্চের 4 জনকে আটক করছেন পুলিশ। এটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে লঞ্চের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের যে মানে ভাঙচুর এবং অ্যাডভেঞ্চার 9 এর যে সামনে থাকছে হচ্ছে যে কিভাবে সংঘর্ষ হয়েছে এবং সামনে থেকে একদম ক্ষত হয়েছে, এইভাবেই লঞ্চটি চালিয়ে ঝালকাঠিতে এসেছে।
দুলাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। যাচ্ছি তার কাছে। নিপু, আপনার সাথে সকালেও কথা হচ্ছিল, আপনি জানাচ্ছিলেন তারেক রহমানের আগমন ঘিরে কি কি প্রস্তুতি সেখানে নেওয়া হয়েছে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এই বিষয়গুলোরই বর্তমান আপডেটটি আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি একেবারে সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে প্রধান ফটক রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অর্থাৎ র্যাব, পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারা কিন্তু একেবারে অতিরিক্ত সতর্কতা অবস্থা কিন্তু আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে র্যাব সদস্য এবং এপিপিএন পুলিশ সদস্য ও সকলেই কিন্তু স্মৃতিসৌধ এবং এর আশপাশের এলাকায় কিন্তু দায়িত্ব এরই মধ্যে গ্রহণ করেছেন। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে স্মৃতিসৌধ পুরো এলাকা এবং ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ যে পথ দিয়ে তারেক রহমান আসবেন সেই পথটি কিন্তু নির্বিঘ্ন করতে কিন্তু তারা এরই মধ্যে তারা দায়িত্ব পালন করছেন। আমরা যেটা জানতে পেরেছি যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রায় 1000-এরও বেশি পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। শুধু পোশাকধারী নয়, পোশাক ছাড়াও সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে পথ দিয়ে তারেক রহমান আসবেন সে পথের নিরাপত্তার বিষয়টি তারা মাথায় রেখে একেবারে ঢেলে সাজিয়েছেন। বিশেষ করে যারা ট্রাফিক দায়িত্বে থাকবেন তাতে কোনো ধরনের জটলা সৃষ্টি না হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ এর মধ্যে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যেমনটি দেখাচ্ছিলাম এখন কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের কিছুটা চিত্র কিন্তু অন্যরকম, কারণ কিছুক্ষণ আগেও নেতাকর্মীরা ফটকের সামনে ছিলেন, এখন কিন্তু তাদেরকে সরিয়ে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। তবে আমরা যেটা শেষে বলতেই পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে, তারা তাদের দায়িত্ব পালনের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন বলে আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। নিপু, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সারা দেশে বেড়েছে শীতের দাপট, বইছে হিমেল হাওয়া, তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি নিচে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ছুটির দিন হওয়ায় কাজ ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউ। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়, বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 9.5 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসন সিলেট 6-এ লড়াই হতে পারে ত্রিমুখী। বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিয়তের প্রার্থীও। ভোটারদের প্রত্যাশা সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচন। প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট 6 যেন বিএনপির জন্য অনেকটাই দুর্বোধ্য। এখনো পর্যন্ত দলীয়ভাবে আসনটি জিততে পারেনি দলটি। একই অবস্থা ইসলামী দলগুলোরও। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় 1 ডজন। শেষ পর্যন্ত মনোনয়ন হাতে উঠে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাতে। এতে কিছুটা বিভক্তি দেখা দেয় স্থানীয় নেতাকর্মীদের মাঝে। নেতাকর্মীরা বলছেন কুন্দল মেটাতে পারলে সহজেই আসনটি আসবে বিএনপির ঘরে। যদি বিএনপি সিলেট 6 আসনে ঐক্যবদ্ধ থাকে তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত। দলের মধ্যে কোনো কুন্দল যদি না থাকে তে ফল আমাদের ঘরেই ফিরে আসবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি হয় আমরা আশা করি, প্রত্যাশা আমাদের যে আমরা বিশাল ব্যবধানের মধ্যে আমরা জয়লাভ করব। মনোনীত প্রার্থী এমরানের দাবি, দল থেকে মনোনয়ন ঘোষণার পর ঐক্যবদ্ধ আছেন নেতাকর্মীরা। এখানে আর বিভক্তি নেই, এখন আমরা মোটামুটি ঐক্যবদ্ধ। হয়তো পূর্ণাঙ্গভাবে আমরা আরও 2-1 দিনের মধ্যে আমাদের সেই সব কিছু কেটে যাবে। আমরা আমরা এখন তৃণমূল পর্যন্ত আমাদের কাজকর্ম প্রায় অর্ধেকের মতো আমরা সমাপ্তির পর্যায়ে হয়ে গেছে। আসনটিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াত ইসলামী। প্রার্থী করা হয়েছে হেভিওয়েট নেতা ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে। তার দাবি, সারা দেশের মতো এই আসনেও জোয়ার উঠেছে দাঁড়িপাল্লার। দলমত নির্বিশেষে একটাই কথা যে আমরা পরিবর্তন চাই।
আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমরা ইনসাফের সমাজ চাই। সো দ্যাট এটার জন্য তারা জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে, আমাকে তারা সমর্থন দিচ্ছে। এই দুই প্রার্থীর বাইরেও আলোচনায় আছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী। বিএনপির সাথে দলটির আসন সমঝোতা হলেও নির্বাচন করার সিদ্ধান্তে অনড় তিনি। এই বিয়ানীবাজারে প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে এবং প্রবাসীরা, আমি তো সেবাত আসছি, সেবাত আসলে তো বসা যায় না, সেবা চালিয়ে যেতে হয়। ইনশাআল্লাহ আমার সেবা চলমান থাকবে। ভোটারদের প্রত্যাশা শেষ পর্যন্ত যিনি নির্বাচিত হন না কেন তিনি যাতে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, অবকাঠামো খাতে যে দুর্দশা লেগে আছে তা কাটাতে ভূমিকা রাখেন। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনায়। ৭১-এ বাংলার মানুষের উপর পাকিস্তানি বাহিনী আর রাজাকারদের চালানো অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে সেখানে। অথচ সেই জাদুঘরটি ২০২৪-এর ৪ আগস্ট ভাঙচুর করা হয়, লুটপাট করা হয় নথিপত্র ও দামি দামি মালামাল। ঘটনার ১.৫ বছর পার হলেও চালু হয়নি স্বাধীনতাকামীদের প্রাণের এই প্রতিষ্ঠান। এতে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধ প্রেমীরা। ২০২৪ সালের ৪ আগস্ট, যেদিন দেশের বিভিন্ন স্থাপনার সাথে ভাঙচুর করা হয় খুলনা নগরীর ২৬ সাউথ সেন্ট্রাল রোডের এই জাদুঘরে, যেটি ১৯৭১ সালের গণহত্যা, নির্যাতন, আর্কাইভ ও জাদুঘর। নষ্ট করা হয় ভবনের অনেকটাই, গুড়িয়ে দেওয়া হয় গ্লাস সহ সামনের অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে স্থাপন করা ইতিহাসের বিভিন্ন নিদর্শন। লুট হয় ইতিহাস সম্বলিত কাগজপত্র ও স্মৃতিচিহ্ন। বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো পোড়ো বাড়ি। চারদিকে ঝোপঝাড়, আগাছা আষ্টে পিষ্টে ধরেছে জাদুঘরটিকে। ধুলাবালিতে আবৃত ভবনের প্রধান ফটক আটকানো, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো এখনও সেই ধ্বংসলীলার সাক্ষী। কোনো রকমে টিন দিয়ে ঘিরে রেখে মালামাল রক্ষা করার চেষ্টা করা হয়েছে। মূল যে মুক্তিযোদ্ধার যে একটা প্রতিষ্ঠান, একটা জাদুঘর, এইটাই বন্ধ। কেন এটা ভাঙচুর করা হলো, এখনো কেন খোলা হইল না? যারা নতুন প্রজন্ম দেখে শিখবে, যারা যুদ্ধ দেখে নাই বা ইতিহাস জানে না তাদেরকে জানানোর জন্যই এই জাদুঘরটা প্রতিষ্ঠিত হয়। জাদুঘরে মুক্তিযুদ্ধ, গণহত্যা, শহীদদের চিঠি সহ ১৯২ ধরনের নিদর্শন ছিল। মুক্তিযুদ্ধের সময়ের ৩.৫ শতাধিক ছবি সহ আর্কাইভে সংরক্ষিত রয়েছে ১০,০০০-এর বেশি ছবি, ২,০০০-এর বেশি ভিডিও সহ অসংখ্য দুষ্প্রাপ্য দালিলিক প্রমাণ। যেগুলো লুট হয়নি সেগুলোও পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ৭১কে বাদ দিয়ে, আমাদের অস্তিত্বকে বাদ দিয়ে, আমাদের এই যে দেশ, স্বাধীন সত্তা, আপনি কোথাও সেটাই তো অস্বীকার করবেন? আপনি কি সেটাকে অস্বীকার করতে চান? যদি আমি ৭১কে মুছে দিতে চাই সে কারণে তাহলে আপনি ভেঙে দিতে পারেন। মুক্তিযোদ্ধাদের মতে গণহত্যা জাদুঘরের উপর আঘাত মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত। তাই দ্রুত এটি চালু করার দাবি বীর যোদ্ধাদের। এখানে এক শ্রেণীর লোক ছিল ৫ই আগস্টের পরে লুটপাট করার জন্য। দামি জিনিসপত্র থাকলে সেগুলো তারা ভেঙে চুরে নিয়ে যাবে। ওই অফিসটা বন্ধ ছিল, ওই অফিসে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। আমরা চাই দেশের মানুষ জানুক যে স্বাধীনতার যুদ্ধে এদেশের বর্বর হানাদার, পাক সেনা, জামাত, শিবির, তাদের বর্বরতা কী ছিল এবং তাতে দেশের মানুষের কী পরিমাণ ক্ষতি হয়েছে। প্রশাসন বলছে দেশের অন্যতম এই সম্পদের সংরক্ষণ ও পুনরায় জাদুঘর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যেভাবে হোক সরকার এটি আপাতত বন্ধ রেখেছে, কিন্তু এটি তো আজীবনের জন্য বন্ধ থাকবে না ইনশাল্লাহ। এটা একটি মহৎ জায়গা, তো আমরা প্রায়োরিটি বেসিসে কাজগুলো করছি এবং এটি অতি সম্প্রতিও হতে পারে অথবা কিছুদিনের মধ্যে আপনার এটার একটি পজিটিভ নিউজ পাবেন। ২০১৪ সালের ১৭ মে শহরের একটি ভাড়া বাড়িতে যাত্রা শুরু হয় জাদুঘরটির। ২০২৩ সালের নভেম্বরে নিজস্ব ৬তলা ভবনে স্থানান্তর করা হয়। এই জাদুঘরের অধীনে বদ্ধভূমিতে ৫০টি স্মৃতিফলক, ৪০ জেলার গণহত্যা জরিপ, ১২৫টি গণহত্যা নির্ঘণ্ট প্রকাশ ও ১১০০ জন গবেষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।